নমস্কার বন্ধুরা, অডিও স্টোরি বাড়িতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দীর্ঘ প্রতীক্ষার পর আজ আমরা নিয়ে এসেছি আমাদের বিশেষ ধারাবাহিক কাহিনী অপরিচার ২১তম পর্ব। গত পর্বগুলোতে আপনারা যেভাবে ভালোবাসা দিয়েছেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানিয়েছেন তার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। আপনাদের এই উৎসাহই আমাকে নতুন নতুন কাজ করার শক্তি দেয়। গল্পটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, যদি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন। আর আপনি যদি আজ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে নিচের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল আইকনটি অল করে রাখুন, যাতে পরবর্তী কোনো পর্বই আপনার মিস না হয়। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক অপরিচার পার্ট ২১। ক্যাফেতে মুখোমুখি বসে আছে ঐশী আর কৃষ। দুজনের সামনেই দুটো কোল্ড কফির গ্লাস। ঐশী মাঝে মাঝে স্ট্রতে মুখ দিয়ে কিছুটা কফি পান করলেও কৃষ একদম চুপচাপ আছে। প্রথম কথাটা ঐশী শুরু করে, গলা ঝেড়ে বলে, কয়েকদিন থেকে যে চিরকুটার গিফটগুলো আমার কাছে আসছে সেগুলো কি আপনি পাঠাচ্ছেন? কৃষ চুপ করে থাকে, কারণ তার তো কিছুই বলার নেই মুখে। ঐশী পুনরায় প্রশ্ন করে, গিফটগুলোকে আপনি পাঠাচ্ছেন? কৃষ অল্প মুখ তুলে তাকায় স্ত্রীর দিকে। কৃষ বুঝে উঠতে পারে না ঐশী আদতে কোন মুডে আছে, ইয়ার্কির মুডে নাকি রাগের মুডে। তবে ওর মুখ দেখে মনে হচ্ছে না ইয়ার্কি করছে। কৃষ অল্প ঠোঁট খুলে বলে ওঠে। কৃষ গম্ভীর গলার স্বরে বলে, মনে হচ্ছে আপনার অনেক টাকা আছে। ঐশী এবার গম্ভীর গলার স্বরে বলতে শুরু করে, আর সেটা যথেচ্ছভাবে আপনি খরচ করতে চান। মানে? কৃষ ঐশীর এই কথার অর্থ ঠিক বুঝে উঠতে পারে না। ঐশী কৃষের চোখে চোখ রাখে। মানে এটাই যে আপনার এত বেশি টাকা হয়ে গেছে যে আপনি এত গিফট কিনে আমার কাছে পাঠিয়েছেন। এতই যখন টাকা বেশি হয়ে গেছে তখন একটু দান ধ্যান করুন না মশাই। আশেপাশে একবার তাকিয়ে দেখুন, কত মানুষ প্রতিদিন না খেয়ে আছেন। তাদের মধ্যে কিছু জনের মুখেও যদি দুবেলা অন্ন তুলে দিতে পারেন তাহলে আপনার একটু বেশি পূর্ণ হতো। ঐশীর এই কথাগুলো কৃষের ঠিক স্ত্রীর মতো লাগলো। কৃষ ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে মনে মনে ভাবল, তোমার চেহারা পরিচয় বদলে গেলেও তুমি সেই আগের মানুষটাই আছো শ্রেণিকা, সেই একই রকম যেমনটা 4 বছর আগে ছিলে। কি হলো? কৃষকে কল্পনার জগতে হারিয়ে যেতে দেখে ঐশী ওর মুখের কাছে তুড়ি মারল। কোথায় হারিয়ে গেলেন? আমি এমন কিছু দার্শনিক বা আধ্যাত্মিক কথা বলিনি, পাতি বাংলায় কিছু সঠিক কথা বলেছি। শ্রেণিকা। হঠাৎ কৃষ আবেগপ্রবণ হয়ে মৃদু হেসে কথা বলে ওঠে, তুমি ঠিক আগের মতোই আছো শ্রেণিকা। এই নামটাতে ঐশীর এখনো প্রবলেম হয়, কিন্তু তাও আজ আর ও ডক্টর বোসকে এই নামে ডাকতে বারণ করবে না। কারণ ঐশী মনে মনে ঠিক করেছে সে ডক্টর বোসের জীবনে ফিরে যাবে, হয়তো ওনার স্ত্রীর পূর্বরূপে না, এখনকার নতুন মানুষটা হই। সেই মতো দুই বাড়িতে কথাও হয়েছে। ইন্দিরা অমিয়কে বুঝিয়েছে মেয়ে তো আর চিরকাল মা বাবার কাছে থাকে না, তাদেরও একদিন অন্যের সংসারে নিজের সংসার গোছাতে যেতে হয়। আর ঐশীকে তো ওরা চেয়েছিল একজন উপযুক্ত পাত্রের হাতে তুলে দিতে। তখন সেই উপযুক্ত পাত্র হিসেবে কৃষাণুকে বাঁচতে অসুবিধা কোথায়? তাই আজ ঐশী ইন্দিরা আর অমিয়ের সম্মতিতেই ডক্টর বোসের সাথে দেখা করতে এসেছে। ঐশী হাসি মুখে বলে, বিরিয়ানি খাবেন এখন? কৃষ বেশ অবাকই হয়। ঐশী হেসে বলে, না না, এখন না, প্রথমে আমরা মুভি দেখবো, তারপর ডিনারে হায়দ্রাবাদি বিরিয়ানি খাবো আর রায়তা খেয়ে বাড়ি ফিরবো। তুমি এখনো অল্পতেই অনেক খুশি শ্রেণিকা। কৃষ হাসি মুখে ঐশীর কথা মেনে নেয় আর মনে মনে ভাবে, এভাবেই আগামী জীবনটাও থেকে যাও তুমি শ্রেণিকা। কি হলো? ঐশী এক নিঃশ্বাসে কোল্ড কফিটা শেষ করলো। আরে চলুন চলুন, মুভি শুরু হয়ে যাবে তো। বলেই কৃষের হাত ধরে টেনে তুলে এগিয়ে যেতে থাকে ক্যাশ কাউন্টারের দিকে। আর কৃষ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ওর হাতের উপর ঐশীর হাতের দিকে। গল্পের এই মোড়টি আপনাদের কেমন লাগছে? পরবর্তী অংশে কি হতে পারে বলে আপনাদের মনে হয়? অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। অপরিতার আজকের পর্বটি আপনাদের কেমন লাগছে তা কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের একটি মূল্যবান কমেন্ট আমাদের অনেক অনুপ্রাণিত করে। গল্পটি ভালো লেগে থাকলে এখনই একটি লাইক দিয়ে দিন। আর নিয়মিত এমন অডিও স্টোরি শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আপনার একটি লাইক আমাদের এই পরিশ্রমকে সার্থক করতে পারে, তাই ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। গল্পের এই পর্যায়ে এসে আপনার কি মনে হচ্ছে? ঘটনাটি কোন দিকে মোড় নিতে পারে? আপনাদের মতামত নিচে কমেন্টে লিখে জানান। আর যারা এখনও আমাদের অডিও স্টোরি বাড়ি পরিবারে যোগ দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। তবে চলুন কথা না বাড়িয়ে গল্পের বাকি অংশটুকু শুনে নেওয়া যাক। কি অপেক্ষা করছে এরপর? চলুন শুনে নিই। 1 মাস পর
এক রবিবারের সকালে ঐশীদের বাড়িতে উপস্থিত হয়েছে কৃষের বাড়ির লোক। আগমনের কারণ, ঐশী এবং কৃষাণুর বিবাহের ডেট ফিক্সড। কারণ চক্রবর্তী দম্পতি তাদের মেয়ে যেভাবে সেভাবে পাত্রের হাতে তুলে দেবেন না, একদম ঘটা করে হসপিটাল থেকে শহরের লোক জানিয়ে ধুমধাম করে মেয়ের বিয়ে দেবেন। আর তাতে সম্মত হয়েছে বসু পরিবারও। তাই তো কলকাতা থেকে হায়দ্রাবাদ প্লেনে উড়ে এসেছে কৌশিক আর কৌস্তভ। কৌশিকও যেন নিজের সব রোগ যন্ত্রণা ভুলে গেছে এই একটা খবরে। কৌশিক হাসি মুখে বলে ওঠে, তবে কবে আমার ঘরের লক্ষ্মীকে ঘরে নিয়ে যেতে পারবো অমিয় বাবু? অমিয় বাবু হাসি মুখে বলে ওঠেন, সেটা ঠিক করতেই তো আপনাদের এত দূর থেকে ডেকে নিয়ে আসা। বেশ বেশ বেশ, তবে সামনের আষাঢ়েই দিয়ে দেয়া হোক নাকি দুটিকে একসাথে করে? বড়রা এই বিষয়ে কথা বলা বলি শুরু করলে ঐশী আর কৃষ তাদের সাইড কাটিয়ে চলে যায় ঐশীর ঘর লাগোয়া ব্যালকনিতে। সকালের স্বচ্ছ সোনালি রোদে ঐশীর মুখটা চকচক করছে। কৃষ এক দৃষ্টি ওর মুখের দিকে তাকিয়ে থাকে। কখনো ভাবিনি তোমাকে এভাবে আবার আমার জীবনে ফিরিয়ে নিয়ে যেতে পারবো। ঐশী স্নিগ্ধ চোখে কৃষের দিকে তাকিয়ে রয়েছে। আমিও কখনো ভাবিনি আপনি এভাবে আমার জীবনে এসে পড়বেন। এখনো আপনি? কৃষের একটু দ্বিধা বোধ হয়। এখন তো দুই বাড়ি থেকে আমাদের বিয়ের কথাও চলছে। তুমি এতটা শিখেলে যে এখন নিজের উর্বিকে আপনি করে বলবে? ঐশী মৃদু হেসে চোখের ভঙ্গি করে বলে, দেখুন মশাই, আপনি হলেন সম্মানীয় ব্যক্তি, আপনাকে আপনিই ঠিক আছে। তুমিটা বড্ড কেমন কেমন লাগছে। এখনো মন থেকে আমাকে মেনে নিতে পারোনি, তাই না? কৃষ সূক্ষ্ম অভিমান দেখেই কথা বলে। জোর করে কি বিষয়টা তোমার উপর চাপিয়ে দিচ্ছি আমরা? তুমি চাইলে আমি এখনো বাড়ির লোকে বারণ করতে পারি। তুমি দাঁড়াও, আমি আসছি। বলেই কৃষ এগিয়ে যেতে গেলে ঐশী তার কমনীয় হাত দিয়ে চেপে ধরে কৃষের বলিষ্ঠ রিস্ট। থমকে দাঁড়িয়ে যায় কৃষ। ঐশী কৃষের চোখের সামনে এসে ওর চোখে চোখ রেখে বলে, আপনি তো শ্রেণিকাকে ভীষণ ভালো করে চিনতেন। ওর না বলা কথাগুলো ওর চোখের ভাষায় নিশ্চয়ই পড়ে নিতে পারতেন। আপনি বলেছেন আমার চোখ দুটো অবিকল শ্রেণিকার মতো। তবে কেন আপনি আমার চোখের ভাষা বুঝতে পারছেন না? আমার চোখ কি একবারও আপনাকে বুঝিয়েছে যে আমি আপনাকে আমার জীবনে চাই না, বা আমার উপর এই সব কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে? কৃষ তাকিয়ে থাকে ঐশীর চোখে। ঐশীর চোখের ভাষা সত্যি এক অন্যরকম কথা বলছে। সে যেন কৃষকে বলতে চাইছে, আমাকে ছেড়ে যেও না তুমি, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকো আমাকে। যেন এই পৃথিবীর কোনো শক্তি না পারে তাদের দুজনকে আলাদা করতে। তারা শুধুমাত্র একে অপরের। কৃষ আর তাকিয়ে থাকতে পারে না, এক টানে ঐশীকে নিজের বুকের মধ্যে ফেলে জড়িয়ে ধরে। ঐশীও ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটিয়ে চোখ বন্ধ করে কৃষের শরীরের উষ্ণতা অনুভব করতে থাকে। ঘরের দরজায় পর্দার আড়াল থেকে এই দৃশ্য চোখে পড়ে ইন্দিরা আর মৃণালিনীর। তারা এই ঘরে এসেছিল ওদের জলখাবার খাওয়ার জন্য ডাকতে, কিন্তু এসে যে এমন কিছু একটা দেখবে ভাবতেও পারেনি। মৃণালিনী আর ইন্দিরা একে অপরের চোখে চোখ পড়তেই হেসে ফেলে। দুজনে আর না দাঁড়িয়ে ওখান থেকে চলে যায়। গল্পের এই মোড়টি আপনাদের কেমন লাগছে? পরবর্তী অংশে কি হতে পারে বলে আপনাদের মনে হয়? অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। অপরিতার আজকের পর্বটি আপনাদের কেমন লাগছে তা কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের একটি মূল্যবান কমেন্ট আমাদের অনেক অনুপ্রাণিত করে। গল্পটি ভালো লেগে থাকলে এখনই একটি লাইক দিয়ে দিন। আর নিয়মিত এমন অডিও স্টোরি শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আপনার একটি লাইক আমাদের এই পরিশ্রমকে সার্থক করতে পারে, তাই ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। গল্পের এই পর্যায়ে এসে আপনার কি মনে হচ্ছে? ঘটনাটি কোন দিকে মোড় নিতে পারে? আপনাদের মতামত নিচে কমেন্টে লিখে জানান। আর যারা এখনও আমাদের অডিও স্টোরি বাড়ি পরিবারে যোগ দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। তবে চলুন কথা না বাড়িয়ে গল্পের বাকি অংশটুকু শুনে নেওয়া যাক। কি অপেক্ষা করছে এরপর? চলুন শুনে নিই। কাকভোর থেকে ঐশীদের বাড়িতে হইচই পড়ে গেছে, আর সেটাই স্বাভাবিক, কারণ চক্রবর্তী দম্পতির একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। দেশে বিদেশে যাদের যত আত্মীয় আছে সকলে হাজির হয়েছে বিয়ের বেশ কয়েকদিন আগে থেকে। অন্যদিকে কৃষের বাড়ির কিছুজন এসেছে কলকাতা থেকে হায়দ্রাবাদ। দেখতে দেখতে একটার পর একটা বিয়ের রিচুয়াল পালন করতে থাকে ঐশী আর কৃষ। দুই বাড়ি থেকে বাড়ির কাছে একটা বিয়ের ভেন্যু ঠিক করেছে, আর সেখানেই হচ্ছে সব নিয়ম কানুন। সন্ধ্যায় ঐশীকে একদম বাঙালি বধূর সাজে সজ্জিত করা হলো। লাল বেনারসি শাড়ি, তার সাথে মানানসই রকমারি সোনার গয়না, খোপা জুড়ে শ্বেত শুভ্র জুঁইয়ের মালা, আর তার উপর লাল রঙের ভেল, আর তার উপর সযত্নে বসানো শোলার সাদা মুকুট। কপাল আর গাল জুড়ে সূক্ষ্ম চন্দনের নকশা। আয়নায় নিজেকে দেখে নিয়ে ঐশী নিজেই চিনতে পারল না। এই অপরূপ সৌন্দর্য যেন আগে কোনো সাজে ফুটে ওঠেনি ওর শরীরে। এই লাবণ্য, এই সৌন্দর্য যেন আজকের দিনটার জন্যই তোলা ছিল ওর জীবনে। গাছকৌটো হাতে কিছুটা ভয় আর
আগত ভবিষ্যতের আশঙ্কা নিয়ে আয়নার দিকে চোখ রেখে বসে আছে ঐশী। ঘরের দরজা খুলে ভেতরে আসে ইন্দিরা। এসেই আয়নায় ঐশীর প্রতিবিম্ব দেখে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। ধীর পায়ে সামনে এগিয়ে এসে অবাক বিস্মিত গলায় বলে, তোকে তো পুরো ঠাকুরের মতো লাগছে ঐশী। আমারই তোর দিক থেকে চোখ সরছে না তো কৃষাণুর কিভাবে সরবে? ঐশী লজ্জা পেয়ে বলে, কি যে বলো না তুমি আম্মা। ইন্দিরা হেসে বলে, একদম ঠিক বলছি। ওদিকে কৃষাণু বিয়েতে বসলো বলে। তুই রেডি তো? ঐশী ইন্দিরার হাত দুটো ধরে ভীত কণ্ঠে বলে, আমি পারবো তো আম্মা? ইন্দিরা ঐশীর কপালে স্নেহ চুম্বন দিয়ে বলে, সব পারবি। ওরা সকলে তোর অনেক খেয়াল রাখবে। তুই আর চিন্তা করিস না মা। ঐশী ইন্দিরাকে জড়িয়ে ধরে, ইন্দিরাও মেয়েকে জড়িয়ে ধরে। দুজনের চোখের কোণে জল জমেছে। ইন্দিরা ঐশীকে ছেড়ে বলে, এবার যে তোকে যেতে হবে। ঐশী মাথা নেড়ে ইন্দিরার হাত ধরে ঘর থেকে বেরিয়ে যেতে শুরু করলো। গল্পের এই মোড়টি আপনাদের কেমন লাগছে? পরবর্তী অংশে কি হতে পারে বলে আপনাদের মনে হয়? অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। অপরিতার আজকের পর্বটি আপনাদের কেমন লাগছে তা কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের একটি মূল্যবান কমেন্ট আমাদের অনেক অনুপ্রাণিত করে। গল্পটি ভালো লেগে থাকলে এখনই একটি লাইক দিয়ে দিন। আর নিয়মিত এমন অডিও স্টোরি শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আপনার একটি লাইক আমাদের এই পরিশ্রমকে সার্থক করতে পারে, তাই ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। গল্পের এই পর্যায়ে এসে আপনার কি মনে হচ্ছে? ঘটনাটি কোন দিকে মোড় নিতে পারে? আপনাদের মতামত নিচে কমেন্টে লিখে জানান। আর যারা এখনও আমাদের অডিও স্টোরি বাড়ি পরিবারে যোগ দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। তবে চলুন কথা না বাড়িয়ে গল্পের বাকি অংশটুকু শুনে নেওয়া যাক। কি অপেক্ষা করছে এরপর? চলুন শুনে নিই। মণ্ডপে দাঁড়িয়ে আছে বর বেশে কৃষ। আশেপাশে দাঁড়িয়ে আছে দৈপায়ন, কিয়ারা, দিব্যজ্যোতি, অর্জুন, অহনা, কিঙ্কিনী, অহন, ডক্টর রবি। সকলের চোখে মুখে বধূ বেশে ঐশীকে দেখার উদ্গ্রীবতা। পুরো ভেন্যুতে ব্রাইট এন্ট্রির গান শুরু হয়। কৃষের সাথে সাথে বাকিরাও সামনের দিকে তাকিয়ে দেখে গোলাপ আর রজনীগন্ধা ফুলের চাদরের নিচে লাল বেনারসিতে নববধূ সাজে মুখে পান পাতা দিয়ে হেঁটে হেঁটে কৃষের দিকে এগিয়ে আসছে ঐশী। ওর দুই পাশে হাসি মুখে অমিয় আর ইন্দিরা। ঐশীর বিবাহ মণ্ডপে আসাটা বাঙালি বধূদের মতো না হলেও এটাতেও কম সুন্দর লাগছে না। ধীরে ধীরে ঐশী এগিয়ে এসে দাঁড়ায় কৃষের সামনে। পান পাতা সরিয়ে দিতে কৃষ হারিয়ে যায় ঐশীর চোখের গভীরতায়। একে একে শুভ দৃষ্টি মালাবদল 7 পাক ঘুরে কৃষ আর ঐশী পাশাপাশি বসে ঘটের ওপর একে অপরের হাত রাখে। এক অজানা সূক্ষ্ম অনুভূতি কাজ করছে দুজনের মধ্যে। দুজন দুজনের চোখের দিকে তাকায়। পুরোহিত মশাই সংস্কৃতে মন্ত্র উচ্চারণ করে চলেন। আর ওনার সাথে সাথে কৃষ আর ঐশীও নতুন জীবনের জন্য অঙ্গীকারে আবদ্ধ হয়। একে একে সকল নিয়ম কানুন পালনের পর আসে সিঁদুর দানের পালা। কৃষ সিঁদুর ভর্তি পালিটা ঐশীর কপালের সামনে বসাতে ঐশীর শরীরটা কেঁপে ওঠে। পুরোহিত মশাই মন্ত্রপাঠ শেষ করে কৃষকে নির্দেশ দিতে কৃষ আলতো হাতে ঐশীর সিঁথি রাঙিয়ে তোলে লাল সিঁদুরে। সাথে সাথে ঐশী চোখ বন্ধ করে নেয়। ঐশীর মুখের সামনে ঝুঁকে পড়ে লজ্জা বস্ত্র। আগেরবার যখন স্ত্রী আর কৃষ একে অপরের সাথে নিজেদের জীবন জুড়ে ছিল তখন কেউ একে অপরের সাথে থাকতে সম্মত ছিল না, কিন্তু আজ দুজনের সদিচ্ছায় একে অপরের সাথে নিজেদের জীবন জুড়েছে। সবশেষে লাজ হোম সেরে বিবাহ সুসম্পন্ন হয়। এক নতুন জীবনের পথে ঐশী আর কৃষের যাত্রা শুরু হয়। গল্পের এই মোড়টি আপনাদের কেমন লাগছে? পরবর্তী অংশে কি হতে পারে বলে আপনাদের মনে হয়? অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। অপরিতার আজকের পর্বটি আপনাদের কেমন লাগছে তা কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের একটি মূল্যবান কমেন্ট আমাদের অনেক অনুপ্রাণিত করে। গল্পটি ভালো লেগে থাকলে এখনই একটি লাইক দিয়ে দিন। আর নিয়মিত এমন অডিও স্টোরি শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আপনার একটি লাইক আমাদের এই পরিশ্রমকে সার্থক করতে পারে, তাই ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। গল্পের এই পর্যায়ে এসে আপনার কি মনে হচ্ছে? ঘটনাটি কোন দিকে মোড় নিতে পারে? আপনাদের মতামত নিচে কমেন্টে লিখে জানান। আর যারা এখনও আমাদের অডিও স্টোরি বাড়ি পরিবারে যোগ দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। তবে চলুন কথা না বাড়িয়ে গল্পের বাকি অংশটুকু শুনে নেওয়া যাক। কি অপেক্ষা করছে এরপর? চলুন শুনে নিই। পরদিন সকলকে কাঁদিয়ে ইন্দিরা আর অমিয়র ঘর ফাঁকা করে ঐশী রওনা দেয় কৃষের পরিবারের সাথে কলকাতার উদ্দেশ্যে। দুপুরে ওদের সকলের ফ্লাইট ছিল। যথাসময়ে সকলে এসে পৌঁছায় এয়ারপোর্টে এবং সেখান থেকে কলকাতা। সন্ধ্যার কলকাতাকে প্রাণ ভরে দেখতে থাকে ঐশী। ওর কাছে কলকাতা শহর এখন একটা অচেনা শহর, কিন্তু একটা সময় এই শহরটাই ওর সবচেয়ে কাছের ছিল, সবচেয়ে নিজের ছিল।
ঐশীর মনে হাজারটা প্রশ্ন। মানিয়ে নিতে পারবে তো সবটা? সকলে ওকে স্ত্রী ভাববে, কিন্তু ও তো নিজেকে এখনো মনে প্রাণে ঐশীই মনে করে। কিভাবে নিজের বর্তমান অস্তিত্ব মুছে ফেলে পুরনো মানুষটা হয়ে উঠবে? এসব চিন্তায় যখন ঐশী নিজের সাথে যুদ্ধ করতে ব্যস্ত, তখন একটা ভরসার হাত এসে ধরা দেয় ওর হাতের ওপরে। আলো আঁধারি গাড়ির ভিতরে স্ট্রিট লাইটের আলোয় ঐশী পাশে তাকাতে দেখে হাতটা আর কারণ না, ওর স্বামী কৃষাণুর। কৃষ ধীর স্বরে ঐশীর কানে কানে বলে, তুমি একবার বাড়িতে গেলে আর তোমার কোনো চিন্তা নেই। এখন সবটাই তোমার কাছে নতুন লাগছে ঠিকই, কিন্তু ধীরে ধীরে দেখো সবটা বদলে যাবে। তুমি যতটা ভয় পাচ্ছ আমার বাড়ির লোকেরা কিন্তু ততটা ভয়ানক নয়। কৃষের শেষ কথাটাই ছিল মজার সুর। ঐশী মৃদু হেসে বলে, আমি ভয় ওই কারণে পাচ্ছি না, ভয়টা এই কারণে পাচ্ছি যে ওনারা আমার এই বদলটা দেখেও কি আগের মতো আমাকে ভালোবাসতে পারবেন, পারবেন আমাকে ওদের স্ত্রী করে নিতে? মানুষ চাইলে সব পারে। কৃষ ঐশীর হাতটা নিজের আঙুলের মাঝে চেপে ধরে। তাই ওরা ওদের ভালোবাসা আর ব্যবহারে তোমাকেও ভুলিয়ে দেবে। তুমি ঐশী, আর মনে করিয়ে দেবে তুমি ওদের সকলের স্ত্রী। কৃষের কথাগুলো শুনে ঐশী ভিতর থেকে একটু এনার্জি ফিল করে। ধীরে ধীরে মাথা নত করে কৃষের বলিষ্ঠ কাঁধে। কৃষও কিছুটা কমনীয় করে ওর কাঁধ ঐশীর কমফোর্টের জন্য। বাকিটা পথ ওরা দুজনে ওভাবে থেকে যায়। গাড়ি এসে থামে বোস বাড়ির সামনে। গাড়ির ভিতর থেকে মুখ তুলে তাকিয়ে দেখে ঐশী পুরো বাড়িটাকে। বিয়ের আগে গুগল করে কলকাতার প্রাচীন বনেদি বাড়ি সম্পর্কে একটা ধারণা রেখেছিল, তবে এই বাড়িটা সামনে থেকে ছবির থেকেও বেশি সুন্দর। কৃষ দরজা খুলে বাইরে বেরিয়ে এসে ঐশীর পাশের দরজা খুলে হাত বাড়িয়ে দেয়। তোমার নতুন জীবনের সূত্রপাত আমার হাত ধরে। ঐশী হাসি মুখে কৃষের হাতটা ধরে গাড়ির বাইরে বেরিয়ে আসে। গল্পের এই মোড়টি আপনাদের কেমন লাগছে? পরবর্তী অংশে কি হতে পারে বলে আপনাদের মনে হয়? অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। অপরিতার আজকের পর্বটি আপনাদের কেমন লাগছে তা কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের একটি মূল্যবান কমেন্ট আমাদের অনেক অনুপ্রাণিত করে। গল্পটি ভালো লেগে থাকলে এখনই একটি লাইক দিয়ে দিন, আর নিয়মিত এমন অডিও স্টোরি শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আপনার একটি লাইক আমাদের এই পরিশ্রমকে সার্থক করতে পারে, তাই ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। গল্পের এই পর্যায়ে এসে আপনার কি মনে হচ্ছে? ঘটনাটি কোন দিকে মোড় নিতে পারে? আপনাদের মতামত নিচে কমেন্টে লিখে জানান। আর যারা এখনও আমাদের অডিও স্টোরি বাড়ি পরিবারে যোগ দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। তবে চলুন কথা না বাড়িয়ে গল্পের বাকি অংশটুকু শুনে নেওয়া যাক। কি অপেক্ষা করছে এরপর? চলুন শুনে নিই। ঐশী আর কৃষ একসাথে বোস বাড়ির চৌকাঠে দাঁড়াতে বাড়ির ভিতর থেকে উলুধ্বনি আর শঙ্খধ্বনি শোনা যায়। স্বাভাবিক ছন্দে বরণডালা হাতে নিয়ে এগিয়ে আসে মৃণালিনী, আর ওর দুই পাশে হাসি মুখে কাকন আর নলিনী। কাকন আর নলিনী ছবিতেই ঐশীকে দেখেছে। ওরা হাবিত্তেশ করে এতদিন অপেক্ষা করেছে তাদের স্ত্রীকে দেখার জন্য। স্ত্রীর পুরনো মুখটা নেই ঠিকই, কিন্তু এই মুখটাও কোনো অংশে কম নয়। মৃণালিনী এক গাল হাসি নিয়ে বরণডালা ঘুরিয়ে ঘুরিয়ে ঐশী আর কৃষকে বরণ করতে থাকে। তারপর ঐশীকে বলে, এই দুধে আলতায় পা ডুবিয়ে ভিতরে আয় শ্রী। ঐশী মৃণালিনীর কথা মতো দুধে আলতায় পা ডুবিয়ে ডান পা প্রথম এগিয়ে দিতে যায়। সাথে সাথে কাকন বলে, আরে করিস কি শ্রী, ডান পা আগে না, বাঁ পা আগে দে। ঐশী কাকনের কথায় প্রথমে ভয় পেয়ে গেলেও পরবর্তীতে নিজেকে সামলে ওদের কথা মতো বাঁ পা আগে ফেলে। শাড়ির ওপর পায়ের ছাপ ফেলে এগিয়ে যেতে থাকে ভিতরে। ভিতরে পৌঁছে এদিক ওদিক চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে থাকে বাড়িটা। মৃণালিনী ঐশীর কাঁধে হাত রেখে বলে, অনেকটা পথ জার্নি করে এসেছিস, তাছাড়া কালকের ক্লান্তিও আছে। যা, আর দেরি না করে ঘরে যা তো। এই কাকন, তুই স্ত্রীকে ওর ঘর পর্যন্ত দিয়ে আয়, কারণ আমাদের মেয়ে জামাইয়েরা এতটাই টায়ার্ড, তারা সকলে তো যে যার বাড়ি রওনা দিয়েছে এয়ারপোর্ট থেকে। আর অহনা কুহুকে নিয়ে ভিতরে আছে, ও খাওয়াচ্ছে ওকে। নলিনী হাসি মুখে বলে, আমি থাকতে তোমার চিন্তা কিসের গো? চল শ্রী, তোকে ঘর পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। ঐশী মৃদু হেসে নলিনীর পায়ে পায়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে শুরু করে। নলিনী এটা ওটা বলতে বলতে ঐশীকে নিয়ে যায়, কিন্তু তার অনেক কথাই ছিল স্ত্রীর পুরনো সময়ে, যার কিছুই স্ত্রীর মনে নেই। তাই ঐশী যতটুকু সম্ভব কথা বলতে বলতে এগিয়ে যায় কৃষের ঘরের কাছে। এদিকে মৃণালিনী কৃষের কাঁধে হাত রেখে বলে, মেয়েটাকে দেখে রাখিস, ওর যেন কোনো অসুবিধা না হয় এই বাড়িতে। মা। কৃষ ওর মায়ের হাতটা নিজের হাতের মাঝে নিয়ে দায়িত্বশীল কণ্ঠে বলে ওঠে, তুমি একদম চিন্তা করো না, আমি সবটা দেখে নেব। মৃণালিনী হাসি মুখে ভেতরের ঘরের দিকে এগিয়ে যায়, আর কৃষও পায়ে পায়ে এগিয়ে যায় নিজের ঘরে যাবে বলে। গল্পের এই মোড়টি আপনাদের কেমন লাগছে? পরবর্তী অংশে কি হতে পারে বলে আপনাদের মনে হয়?
অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। অপরিতার আজকের পর্বটি আপনাদের কেমন লাগছে তা কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের একটি মূল্যবান কমেন্ট আমাদের অনেক অনুপ্রাণিত করে। গল্পটি ভালো লেগে থাকলে এখনই একটি লাইক দিয়ে দিন, আর নিয়মিত এমন অডিও স্টোরি শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আপনার একটি লাইক আমাদের এই পরিশ্রমকে সার্থক করতে পারে, তাই ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। গল্পের এই পর্যায়ে এসে আপনার কি মনে হচ্ছে? ঘটনাটি কোন দিকে মোড় নিতে পারে? আপনাদের মতামত নিচে কমেন্টে লিখে জানান। আর যারা এখনও আমাদের অডিও স্টোরি বাড়ি পরিবারে যোগদাননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। তবে চলুন কথা না বাড়িয়ে গল্পের বাকি অংশটুকু শুনে নেওয়া যাক। কি অপেক্ষা করছে এরপর? চলুন শুনে নিই। ঐশী ঘুরে ঘুরে কৃষের ঘরটা দেখতে থাকে। ঐশী এই মুহূর্তে দাঁড়িয়ে আছে দেওয়ালে টাঙানো বাধাই করা কৃষ আর শ্রীর বিয়ের ছবির সামনে। ঐশী ভালো করে দেখতে থাকে ছবিটা। তখনই ঘরে এসে উপস্থিত হয় কৃষ। গলা ঝেড়ে বলে, কি দেখছো শ্রীনিকা? ঐশী আচমকা কৃষের গলায় চমকে ওঠে। তেমন কিছু না। কিছু না বললেই হবে? কৃষ ওর দিকে এগিয়ে আসে। আমি দেখলাম তুমি আমাদের আগের বিয়ের ছবিটা মন দিয়ে দেখছো। তা কোন তুমিটা বেশি সুন্দর, এটা না আগেরটা? তুমি পারবে তো কৃষাণু আমাকে মেনে নিতে? ঐশী কৃষের মজার প্রেক্ষিতে না হেসে সিরিয়াস টোনে বলে, আমার চেহারা, স্বভাব কোনোটাই তো তোমার আগের শ্রীকার মতো নেই। আমি বদলে গেছি, সম্পূর্ণ বদলে গেছি। মন থেকে আমাকে সেই আগের জায়গাটায় বসাতে পারবে তো? আমি পারবো। কৃষ মৃদু হেসে ঐশীর হাত দুটো ধরে। আর পারবো বলেই তো এত ঝড়ঝাপটা পেরিয়ে তোমার কাছে ছুটে গেছি তোমাকে ফিরে পাবার জন্য। তাহলে কেন এখন এই প্রশ্ন? কৃষাণু। ঐশী কৃষের বুকে মাথা রাখে। আমার যে বড্ড ভয় করছে। তোমার ভয় অমূলক। ঐশী আর কোনো কথা বলে না। কৃষ মনে মনে ভাবে, শ্রীনিকা নিজেকে নিয়ে ইনসিকিউরিটিতে ভুগছে। ওর আইডেন্টিটি ক্রাইসিস হচ্ছে। আমাকে যা হোক করে ওর স্মৃতি ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। তার জন্য যদি আমাদের আকাশ পাতাল এক করতে হয় তবে আমি তাই করব। কৃষ আলতো করে ঐশীর কপালে ঠোঁট ছোঁয়। গল্পের এই মোড়টি আপনাদের কেমন লাগছে? পরবর্তী অংশে কি হতে পারে বলে আপনাদের মনে হয়? অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। অপরিতার আজকের পর্বটি আপনাদের কেমন লাগছে তা কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের একটি মূল্যবান কমেন্ট আমাদের অনেক অনুপ্রাণিত করে। গল্পটি ভালো লেগে থাকলে এখনই একটি লাইক দিয়ে দিন, আর নিয়মিত এমন অডিও স্টোরি শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আপনার একটি লাইক আমাদের এই পরিশ্রমকে সার্থক করতে পারে, তাই ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। গল্পের এই পর্যায়ে এসে আপনার কি মনে হচ্ছে? ঘটনাটি কোন দিকে মোড় নিতে পারে? আপনাদের মতামত নিচে কমেন্টে লিখে জানান। আর যারা এখনও আমাদের অডিও স্টোরি বাড়ি পরিবারে যোগদাননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। তবে চলুন কথা না বাড়িয়ে গল্পের বাকি অংশটুকু শুনে নেওয়া যাক। কি অপেক্ষা করছে এরপর? চলুন শুনে নিই। মাঝে কেটে গেছে একটা গোটা সপ্তাহ। আজ বাড়িতে একটা লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে। ঐশী একটু একটু করে এবাড়ির মানুষগুলোর সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। সকলে লাঞ্চ করছে, এমন সময় দইপান বলে ওঠে। আমরা ভাবছিলাম এক সপ্তাহ তো হয়ে গেল, এবার কৃষ আর শ্রীর জন্য একটা হানিমুন প্যাকেজ বুক করা হোক। এটা তো খুব ভালো কথা রে। তা কোথায় যাবি কৃষ? কিয়ারা খাওয়া থামিয়ে বলল, গ্যাংটক। গ্যাংটক শুনেই সকলের মুখ থমকে যায়। মৃণালিনী কড়া গলায় বলে, আর যেখানে যাবে যাও, কিন্তু ওই অভিশপ্ত জায়গায় একদম যাওয়া যাবে না। কিন্তু মা। কৃষ খাওয়া থামিয়ে বলে ওঠে। মৃণালিনী আগের মতোই বলে, আমি একবার বলে দিয়েছি, আর কোনো কথা হবে না। আমি ঘরে গেলাম। এই বলে মৃণালিনী গটগট করে ঘরে চলে যায়। এদিকে সকলের মুখ থমথমে হয়ে যায়। গল্পের এই মোড়টি আপনাদের কেমন লাগছে? পরবর্তী অংশে কি হতে পারে বলে আপনাদের মনে হয়? অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। অপরিতার আজকের পর্বটি আপনাদের কেমন লাগছে তা কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের একটি মূল্যবান কমেন্ট আমাদের অনেক অনুপ্রাণিত করে। গল্পটি ভালো লেগে থাকলে এখনই একটি লাইক দিয়ে দিন, আর নিয়মিত এমন অডিও স্টোরি শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আপনার একটি লাইক আমাদের এই পরিশ্রমকে সার্থক করতে পারে, তাই ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। গল্পের এই পর্যায়ে এসে আপনার কি মনে হচ্ছে? ঘটনাটি কোন দিকে মোড় নিতে পারে? আপনাদের মতামত নিচে কমেন্টে লিখে জানান। আর যারা এখনও আমাদের অডিও স্টোরি বাড়ি পরিবারে যোগদাননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। তবে চলুন কথা না বাড়িয়ে গল্পের বাকি অংশটুকু শুনে নেওয়া যাক। কি অপেক্ষা করছে এরপর? চলুন শুনে নিই। রাতে মৃণালিনী নিজের ঘরে বই পড়ছিল। ঘরের দরজায় টোকার শব্দ। মৃণালিনী একটু অবাক হয়ে ভাবে, এখন আবার কে এলো?
মৃণালিনী পাশে তাকিয়ে দেখে কৌশিক গভীর ঘুমে আচ্ছন্ন। মৃণালিনী বিছানা থেকে নেমে এগিয়ে যায় দরজার দিকে। দরজার লক খুলে সামনে তাকাতে দেখে কৃষ দাঁড়িয়ে আছে। মৃণালিনী অল্পক্ষণের জন্য ভয় পেয়ে যায়। চিন্তিত গলায় বলে, কিরে কৃষ, তুই এই সময় এখানে? শ্রী ঠিক আছে তো? হ্যাঁ, শ্রীনিকা একদম ঠিক আছে। কৃষ ওর মাকে আশ্বস্ত করে। আমার তোমার সাথে কিছু কথা আছে মা। আমার সাথে? কি 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 কথা? সেটা আমার সাথে গেলেই বুঝতে পারবে। মানে? মৃণালিনী অবাক হয়ে প্রশ্ন করে। কোথায় যাব? ছাদে। মৃণালিনী আর কথা না বাড়িয়ে ঘরের দরজা ভেজিয়ে দিয়ে কৃষের সাথে যেতে শুরু করে ছাদে। গল্পের এই মোড়টি আপনাদের কেমন লাগছে? পরবর্তী অংশে কি হতে পারে বলে আপনাদের মনে হয়? অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। অপরিতার আজকের পর্বটি আপনাদের কেমন লাগছে তা কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের একটি মূল্যবান কমেন্ট আমাদের অনেক অনুপ্রাণিত করে। গল্পটি ভালো লেগে থাকলে এখনই একটি লাইক দিয়ে দিন। আর নিয়মিত এমন অডিও স্টোরি শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আপনার একটি লাইক আমাদের এই পরিশ্রমকে সার্থক করতে পারে, তাই ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। গল্পের এই পর্যায়ে এসে আপনার কি মনে হচ্ছে? ঘটনাটি কোন দিকে মোড় নিতে পারে? আপনাদের মতামত নিচে কমেন্টে লিখে জানান। আর যারা এখনও আমাদের অডিও স্টোরি বাড়ি পরিবারে যোগ দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। তবে চলুন কথা না বাড়িয়ে গল্পের বাকি অংশটুকু শুনে নেওয়া যাক। কি অপেক্ষা করছে এরপর? চলুন শুনে নিই। চারপাশে একদম নিস্তব্ধ। কেবল মাঝে মাঝে রাস্তার কুকুরের ডাক ভেসে আসছে আর বাতাসে শোঁ শোঁ শব্দ। মৃণালিনী বিরক্ত হয়ে বলে, তুই আবার সেই এক কথা বলতে আমাকে এখানে ডেকে আনলি তো? আমি তো বলে দিয়েছি তোদের ওখানে যাওয়া হবে না। আমি তো বলিনি তোরা বেড়াতে যাস না। যা, কিন্তু কিন্তু গ্যাংটক না। তোর মনে নেই এই জায়গাটা তোর থেকে 4 বছর শ্রীকে কেড়ে নিয়েছিল? এখনো যে মানুষটা তোর কাছে আছে সে নিজেকে শ্রীনিকা মনেই করে না। কথাগুলো বলতে বলতে মৃণালিনীর চোখে জল চলে আসে। কৃষ ওর মায়ের হাতটা শক্ত করে ধরে। আগের কোনো কথা না মনে করতে পেরে শ্রীনিকা অনেক দুঃখে আছে মা। তাই আমি ডক্টর কনসাল্ট করে জেনেছি যে সময় আর যে ঘটনার মাধ্যমে স্মৃতি চলে গিয়েছিল সেই সময়টা যদি আবার ফিরিয়ে আনা যায় তবে অনেক সময় পেশেন্টের স্মৃতি ফিরে আসতে পারে। আর তাই তো আমি শ্রীনিকাকে ওখানে নিয়ে যেতে চাইছি। কিন্তু সবটা শুনে মৃণালিনী বলে, আমার যে ভয় করছে কৃষ, আবারও আমরা স্ত্রীকে হারিয়ে ফেলবো না তো? না মা। কৃষ ওর মায়ের হাতটা শক্ত করে ধরে। আমরা শ্রীনিকাকে হারিয়ে ফেলবো না। আমরা ওকে ফিরে পাবো, ঠিক ফিরে পাবো। 4 বছর আগেও যেভাবে বাড়ি থেকে বেরিয়েছিল এবার ঠিক সেভাবেই ফিরবে, এটা আমার বিশ্বাস। বলছিস? মৃণালিনী সজল নয়নে বলল কথাটা। তাই যেন হয় রে কৃষ। গল্পের এই মোড়টি আপনাদের কেমন লাগছে? পরবর্তী অংশে কি হতে পারে বলে আপনাদের মনে হয়? অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। অপরিতার আজকের পর্বটি আপনাদের কেমন লাগছে তা কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের একটি মূল্যবান কমেন্ট আমাদের অনেক অনুপ্রাণিত করে। গল্পটি ভালো লেগে থাকলে এখনই একটি লাইক দিয়ে দিন। আর নিয়মিত এমন অডিও স্টোরি শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আপনার একটি লাইক আমাদের এই পরিশ্রমকে সার্থক করতে পারে, তাই ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। গল্পের এই পর্যায়ে এসে আপনার কি মনে হচ্ছে? ঘটনাটি কোন দিকে মোড় নিতে পারে? আপনাদের মতামত নিচে কমেন্টে লিখে জানান। আর যারা এখনও আমাদের অডিও স্টোরি বাড়ি পরিবারে যোগ দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। তবে চলুন কথা না বাড়িয়ে গল্পের বাকি অংশটুকু শুনে নেওয়া যাক। কি অপেক্ষা করছে এরপর? চলুন শুনে নিই। গতবারে যে কয়জন গিয়েছিল গ্যাংটক সেই কয়জনই বেরিয়ে পড়ে। দেখতে দেখতে ওদের ট্রেন এসে পৌঁছয় এনজিপি। আর সেখান থেকে গাড়িতে ওরা রওনা দেয় গ্যাংটকের উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে সেই পুরনো আমেজে সকলে গল্প করতে থাকে। পাহাড়, পাহাড়ি রাস্তা, ভিউ সবটা দেখে ঐশীর যেন মনে হয় ও আগেও এখানে এসেছে। গাড়ি যত সামনে এগোতে শুরু করে ঐশীর অস্বস্তি বাড়তে থাকে। সেটা দেখেও সকলে ইগনোর করে। হঠাৎ ঐশী বলে, এখানে সামনে একটা দোকান আছে না? কিয়ারা বলে ওঠে, হ্যাঁ, দোকান? কিসের দোকান রে শ্রী? ঐশী মনে করতে পারে না। মনে করতে গেলেই কেমন একটা অন্ধকার আর ধোঁয়া ধোঁয়া কিছু একটা চোখের সামনে চলে আসে। ঐশী মনে করতে করতে বলে, কিসের দোকান? কিসের দোকান বলো তো? আমার না কিছুই মনে আসছে না। হ্যাঁ হ্যাঁ আমার মনে পড়েছে। ঐশীর অস্থিরতা দেখে কৃষ নিজেই বলে দেয়, একটা নেপালি শপ আছে, চাউমিন আর মোমোর। ও, ঐশীর মনে পড়েনি এমন একটা ভাব করলো। আবারও ঐশী চুপচাপ বসে থাকতে শুরু করে। দেখতে দেখতে একাধিক পাহাড়ি বাঁক শেষ করে ওদের গাড়ি এসে পৌঁছয় ওদের বুক করা রিসর্টে। সকলে একে একে গাড়ি থেকে নেমে আসতে শুরু করে। ঐশীর গাড়ি থেকে নেমে জায়গাটা কেমন যেন চেনা লাগে, কিন্তু কিছুই মনে করতে পারছে না। ঐশী এদিক ওদিক তাকাতে তাকাতে এগিয়ে যায় রিসর্টের ভিতরে।
গল্পের এই মোড়টি আপনাদের কেমন লাগছে? পরবর্তী অংশে কি হতে পারে বলে আপনাদের মনে হয়? অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। অপরিতার আজকের পর্বটি আপনাদের কেমন লাগছে তা কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের একটি মূল্যবান কমেন্ট আমাদের অনেক অনুপ্রাণিত করে। গল্পটি ভালো লেগে থাকলে এখনই একটি লাইক দিয়ে দিন, আর নিয়মিত এমন অডিও স্টোরি শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আপনার একটি লাইক আমাদের এই পরিশ্রমকে সার্থক করতে পারে, তাই ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। গল্পের এই পর্যায়ে এসে আপনার কি মনে হচ্ছে? ঘটনাটি কোন দিকে মোড় নিতে পারে? আপনাদের মতামত নিচে কমেন্টে লিখে জানান। আর যারা এখনও আমাদের অডিও স্টোরি বাড়ি পরিবারে যোগ দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। তবে চলুন কথা না বাড়িয়ে গল্পের বাকি অংশটুকু শুনে নেওয়া যাক। কি অপেক্ষা করছে এরপর? চলুন শুনে নিই। রাতে রিসর্টের গার্ডেনের রিসর্ট থেকেই সকল গেস্টদের জন্য বনফায়ারের ব্যবস্থা করে, আর সেখানে সকলে মিলে গানে নাচের আসর জমায়। সকলে একসাথে ভীষণ এনজয় করতে থাকে, একে অপরের সাথে আলাপ পরিচয় হয়। এই অনুষ্ঠানে কাপলদের জন্য একটা খেলা ছিল। একটা বলের মধ্যে বেশ কিছু চিট থাকবে, আর সেখানে একটা করে গানের লাইন লেখা থাকবে। একজন কাপল গিয়ে সেই চিট তুলে নেবে এবং যে গান উঠবে তাতে তাদের পারফর্ম করতে হবে। সেরকম অনেকজনই একে একে বল থেকে কাগজ তুলে সুন্দর সুন্দর নাচ উপহার দেয় সকলকে। ইতিমধ্যে দৈপায়নের বারণ সত্ত্বেও কিয়ারা বল থেকে চিরকুটটা তুলে নেয় এবং ওদের গান ওঠে জনম জনম জনমস সাথ চলনা ইউহি। দৈপায়ন কিছুতেই আসতে চায় না। অনেকে বলার পর ও রাগী রাগী মুখে উঠে আসে। গান প্লে হয়। কিয়ারা আর দৈপায়ন নিজের নিজের পজিশন নেয় এবং ডান্স শুরু করে। দৈপায়ন নানা করলেও সে একদম ফাটিয়ে দেয়। দুজনের কেমিস্ট্রি, আন্ডারস্ট্যান্ডিং ওখানে উপস্থিত সকলকে বুঝিয়ে দেয় ওরা একে অপরকে ঠিক কতটা বোঝে। ওরা নিজের নিজের জায়গায় বসে পড়তে এবার খেলাটা বন্ধ করে দেয়া হবে বলে কথা হলে কিয়ারা বলে, আরে এখন তো আরো একজন কাপল বাকি আছে। হোস্ট জিজ্ঞাসা করলো কারা। কিয়ারা আঙুল তুলে দেখালো কৃষ আর ঐশীর দিকে। ঐশী একটু লজ্জা পাচ্ছিল, কিন্তু কৃষ ওর দিকে হাত বাড়িয়ে দেয়। ঐশীও সাহস করে কৃষের হাতের ওপর হাত রেখে এগিয়ে যায় বোলের দিকে। আর একটা চিরকুট পড়েছিল, দুজনে একসাথে সেটা তুলে নেয়। কৃষ গানটা পড়ে সকলের দিকে দেখায়, এ ইশক জান। কৃষ আর ঐশী একে অপরের পিঠে পিঠ দিয়ে দাঁড়িয়ে নিজের নিজের পজিশন নেয়। গান চালানো হয়। কৃষ ঐশীর পিঠের আড়াল থেকে বেরিয়ে এসে নাচের পোজের সাথে ঐশীর গালে আঙুল ছুঁয়ে দেয়। তার সাথে সাথে ঐশীও এক্সপ্রেশন দেয়। একটানে কৃষ ঐশীকে নিয়ে এসে ফেলে দেয় ওর বুকের ওপরে। ঐশীও ধীরে ধীরে চোখ মেলে তাকায় কৃষের মুখের দিকে। কৃষ আর ঐশীর এত সুন্দর রোমান্টিক ডান্স পারফরমেন্স সকলকে মুগ্ধ করে দেয়। দুজনে এতটাই ডান্সের মধ্যে হারিয়ে গিয়েছিল ওদের খেয়াল ছিল না গানটা শেষ হয়ে গেছে। সকলের হাততালিতে ওদের ধ্যান ভাঙে। ঐশী আর কৃষ একে অপরের চোখ থেকে চোখ সরিয়ে নমস্কার করে বসে পড়ে নিজের নিজের জায়গায়। হোস্ট হাসি মুখে ঘোষণা করেন, এই কাপলদের সাথে সাথে আমাদের প্রতিযোগিতা শেষ হলো এবং দর্শকের বিচারে আমাদের বেস্ট জুটিকে খুঁজে নেওয়ার পালা। এখানে একটা একটা পেপার তুলে নাও সকলে, আর পেন দিয়ে ঝটপট লিখে ফেলো তোমাদের মতে আজকের বেস্ট জুটি কারা। সকলে হাসি মুখে কাগজ আর পেন তুলে নেয় এবং লিখতে থাকে তাদের চোখে বেস্ট জুটির নাম। ব্যাপারটা সকলেই ভীষণ এনজয় করে। দেখতে দেখতে বলে কাগজ ভরে যায় এবং হোস্ট একটা একটা পেপার দেখে দেখে নাম কাউন্ট করতে থাকে। দেখতে দেখতে সব চিরকুট শেষ হয়ে গেলে হোস্ট হাসি মুখে বলে, বেশিরভাগ সকলেই ভোট দিয়েছেন কৃষাণু আর শ্রেণিকাকে, তাই দর্শকের বিচারে আজকের বেস্ট জুটি কৃষাণু আর শ্রেণিকা। ওদের জন্য একটা ছোট্ট গিফট, প্লিজ তোমরা এখানে এসো। কৃষ আর ঐশী এগিয়ে যেতে হোস্ট নিজের হাতে ওদের গিফট তুলে দেয়। সকলে পার্সোনালি ওদের ডান্সের ভীষণ প্রশংসা করে। দেখতে দেখতে হই হট্টগোল, মজা, আনন্দ, নাচে গানে রাতটা ভীষণ সুন্দর কেটে যায়। গল্পের এই মোড়টি আপনাদের কেমন লাগছে? পরবর্তী অংশে কি হতে পারে বলে আপনাদের মনে হয়? অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। অপরিতার আজকের পর্বটি আপনাদের কেমন লাগছে তা কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের একটি মূল্যবান কমেন্ট আমাদের অনেক অনুপ্রাণিত করে। গল্পটি ভালো লেগে থাকলে এখনই একটি লাইক দিয়ে দিন, আর নিয়মিত এমন অডিও স্টোরি শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আপনার একটি লাইক আমাদের এই পরিশ্রমকে সার্থক করতে পারে, তাই ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। গল্পের এই পর্যায়ে এসে আপনার কি মনে হচ্ছে? ঘটনাটি কোন দিকে মোড় নিতে পারে? আপনাদের মতামত নিচে কমেন্টে লিখে জানান। আর যারা এখনও আমাদের অডিও স্টোরি বাড়ি পরিবারে যোগ দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। তবে চলুন কথা না বাড়িয়ে গল্পের বাকি অংশটুকু শুনে নেওয়া যাক। কি অপেক্ষা করছে এরপর? চলুন শুনে নিই। সকাল থেকে কৃষ কিয়ারাদের ঘরে নক করে।
ঘুম চোখে বেশ কিছুক্ষণ পরে কিয়ারা দরজা খুলে দিতে কৃষ ভিতরে চলে আসে। কৃষ ভিতরে গিয়ে দেখে দৈপায়ন বিছানায় বসে। কৃষকে দেখা মাত্র দিব্যজ্যোতিকে ফোন করে দেয় ওদের ঘরে আসার জন্য। কিয়ারা চটজলদি ফ্রেশ হয়ে আসতে দিব্যজ্যোতি ওদের ঘরে চলে আসে। দিব্যজ্যোতি আসতে কৃষ বলতে শুরু করে, আমাদের ভীষণ প্ল্যানফুলি ব্যাপারটা করতে হবে, যাতে শ্রীনিকার সবটা মনে পড়ে যায়। কিন্তু কিয়ারার মনটা খুঁতখুত করতে থাকে। এটাতে তো আমরা শিওর না যে শ্রীর স্মৃতি ফিরবেই। তুমি থামবে? কিয়ারার নেগেটিভ কথায় দৈপায়ন রেগে যায়। সবসময় নেগেটিভ কথাবার্তা, আগে চেষ্টা তো করতে দাও। কিয়ারার মুখটা কাঁচামাচু হয়ে যায় বকা খেয়ে। দিব্যজ্যোতি বুঝিয়ে কিয়ারাকে বলে, এটাকে বলে সিচুয়েশন রিক্রিয়েট করা। মেডিকেলি এটা প্রুভড যে এটা করলে অনেক সময় পেশেন্টের স্মৃতি ফিরে আসতেও পারে, তাই আমাদের একবার রিস্ক নিয়েই দেখতে হবে। দীর্ঘ স্বরে কৃষ বলে, এটাই একমাত্র উপায় যার মাধ্যমে শ্রীনিকার দ্রুত এটাই একমাত্র উপায় যার মাধ্যমে শ্রীনিকাকে দ্রুত ফিরিয়ে আনা যেতে পারে। সকলে রেডি তো? সকলে একসঙ্গে বলে ওঠে, রেডি। গল্পের এই মোড়টি আপনাদের কেমন লাগছে? পরবর্তী অংশে কি হতে পারে বলে আপনাদের মনে হয়? অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। অপরিতার আজকের পর্বটি আপনাদের কেমন লাগছে তা কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের একটি মূল্যবান কমেন্ট আমাদের অনেক অনুপ্রাণিত করে। গল্পটি ভালো লেগে থাকলে এখনই একটি লাইক দিয়ে দিন, আর নিয়মিত এমন অডিও স্টোরি শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আপনার একটি লাইক আমাদের এই পরিশ্রমকে সার্থক করতে পারে, তাই ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। গল্পের এই পর্যায়ে এসে আপনার কি মনে হচ্ছে? ঘটনাটি কোন দিকে মোড় নিতে পারে? আপনাদের মতামত নিচে কমেন্টে লিখে জানান। আর যারা এখনও আমাদের অডিও স্টোরি বাড়ি পরিবারে যোগ দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। তবে চলুন কথা না বাড়িয়ে গল্পের বাকি অংশটুকু শুনে নেওয়া যাক। কি অপেক্ষা করছে এরপর? চলুন শুনে নিই। চারিদিকে ঝোপ জঙ্গল দেখে ঐশী কিয়ারাকে প্রশ্ন করে, আমরা এত জায়গা থাকতে এখানে কেন এলাম কিয়ারা? কিয়ারা হাসি মুখে বলে, এখানটা বেশ নিরিবিলি, তাই এলাম। কেন, তোর ভালো লাগছে না? ঐশী এদিক ওদিক তাকিয়ে বলে, না, ঠিক খারাপ লাগছে না, কিন্তু তাও কেমন যেন একটা লাগছে। কিয়ারা মন খুশ করে বলে, আমার তো ভীষণ ভালো লাগছে। দেখ না, ওই পাশে দেখ, কি সুন্দর খাদ। এই বলে কিয়ারা এক পা করে এগিয়ে যেতে থাকে খাদের দিকে। ঐশী সেটা দেখতে থাকে আর ওর চোখের সামনে আবছা একটা স্মৃতি ভেসে উঠতে চেয়েও পারে না। স্মৃতিটা বড্ড ধোঁয়া ধোঁয়া, কেমন যেন একটা। কিয়ারা প্রায় খাদের কিনারে দাঁড়িয়ে আছে। ঐশী আর থাকতে পারে না। ভীত সন্ত্রস্ত মুখে কিয়ারার হাত ধরে টেনে নিয়ে এসে রাগে চিৎকার করে বলে, কি করছিলে তুমি? এক্ষুনি তো পড়ে যেতে। কিয়ারা মনে মনে ভাবে, এটাতে তো ঐশী স্মৃতি ফিরলো না। এবার তবে আমাদের প্ল্যান বিটা ট্রাই করতে হবে। হ্যাঁ, দাদাভাইকে ফোন করতে হবে। ঐশী একের পর এক কথা বলে গেলেও কিয়ারা সেসব কিছুই শুনতে পায় না, কারণ ও নিজের কথা ভাবতেই ব্যস্ত। ঐশীর বলা শেষ হলে কিয়ারা বলে, আমি একটু ফোন করে আসছি। হ্যাঁ। কিয়ারা ঐশীর উত্তরের অপেক্ষা না করে সামনে এগিয়ে যায়, আর ঐশী এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে। ঐশীর ফোন পেয়ে কৃষরা ওখানে উপস্থিত হয় এবং আচমকা ওরা ঝগড়া শুরু করে দেয়, যার কারণ ঐশী বুঝতে পারে না। হঠাৎ ঐশীর আবারও সেই ছিঁড়া স্মৃতিটা চোখের সামনে ভেসে ওঠে। ওর কানে গুঞ্জরিত হতে থাকে এমনই তর্ক বিতর্কে ভরা একটা দিনের কথা, কিন্তু সেটা ঠিক স্পষ্ট না। হঠাৎ ওদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। ঐশী এগিয়ে যায় ওদের বাঁচাতে, কিন্তু ঐশীর কোনো কথা না শুনে দৈপায়ন আর কৃষ সমানে ঝগড়া করতে করতে এগিয়ে যায় খাদের দিকে। ঐশীর হৃদগতি বেড়ে যায়। ধস্তাধস্তি করতে করতে দৈপায়নের ঠেলাতে কৃষ পড়ে যায় খাদে এবং ওখান থেকে ঝুলতে থাকে। সাথে সাথে ঐশীর মাথায় যেন বিদ্যুৎ কানেকশন খেলে যায়, আর দ্রুত একবার চোখ বন্ধ হয়ে খুলে যেতেই উত্তেজিত গলায় চিৎকার করে ওঠে, উর্বশী! বাকিরা তখন ঐশীর মুখে উর্বশীর নাম শুনে আনন্দে আত্মহারা হয়ে যায়। ঐশী ছুটে যায় কৃষের দিকে। ততক্ষণে দৈপায়ন কৃষকে খাদ থেকে তুলে ফেলতে সক্ষম হয়েছে। শ্রী উত্তেজিত গলায় বলে, তুমি ঠিক আছো তো কৃষ? তোমার কিছু হয়নি তো? দৈপায়নের ওপরে চড়াও হয় ও। এটা কোন ধরনের ছেলে মানুষ ছিল দৈপায়নদা? তুমি কি পাগল হয়ে গেছো? এভাবে কেউ ধাক্কা দেয়? কিয়ারা দিদি, তুমি কিছু বলো তোমার বরকে। শ্রী অনর্গল বলে যেতে থাকে। কৃষ আবেগপ্রবণ হয়ে স্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দেয়। এই মুহূর্তটা দেখে কিয়ারাও দৈপায়নের কাছে এগিয়ে গিয়ে ওকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। দিব্যজ্যোতি সাবলীল কণ্ঠে বলে, আমরা পেরেছি কৃষ, পেরেছি, আমরা পেরেছি, স্ত্রীর স্মৃতি ফিরিয়ে আনতে পেরেছি। দিব্যজ্যোতির কথাটা শুনে স্ত্রীর মাথাতেও যেন কিছু একটা স্ট্রাইক করে। ও কৃষকে ছেড়ে দিয়ে বিস্মিত কণ্ঠে বলে ওঠে, তোমরা এতক্ষণ নাটক করছিলে? হ্যাঁ শ্রেণিকা। কৃষ জড়ানো গলায় বলে, আমরা নাটক করছিলাম তোমার স্মৃতি ফিরিয়ে আনার জন্য। কিন্তু
শ্রী কৃষের উপর ঝাঁপিয়ে পড়ে। এতটা ঝুঁকি কেন নিতে গেলে তুমি কৃষ? তোমার যদি কিছু হয়ে যেত। তুমি থাকতে আমার কিচ্ছু হবে না। কৃষ স্ত্রীর চোখে চোখ রাখে। এবার চলো আমরা হোটেলে ফিরি। সকলে মিলে উঠে দাঁড়ায়। শ্রী বলে, এক মিনিট, উর্বশী এখন কোথায়? উর্বশী? দিব্যজ্যোতি দাম্ভিক গলায় বলে ওঠে। এখন যেখানে থাকার কথা সেখানেই আছে। মানে? শ্রী অবাক হয়ে প্রশ্ন করে। কোথায় আছে? সংশোধনাগারে। কৃষ দৃঢ় গলায় কথাটা বলল। শ্রী অবাক হয়ে গেল। মানে তোমরা বুঝতে পেরেছিলে যে সেদিন উর্বশী আমাকে ধাক্কা মেরেছিল? আমরা বুঝতে না পারলেও তো ব্রো বুঝতে পেরেছিল। একটু চেপে ধরতেই গড়গড় করে সবটা বলে দিল। আসলে ওই মেয়ের কোনো কিছুতেই ভয় পায় না। ও এতটাই মানসিকভাবে অসুস্থ যে বাড়িতে না থাকাই ভালো। গত 4 বছর সংশোধনাগারেই ও রয়েছে বন্দি অবস্থায়। এখন আমি ভাবি কিভাবে ওর মতো মেয়ের সাথে আমরা বন্ধুত্ব করেছিলাম। কি ডেঞ্জারাস মেয়ে। আজ আনন্দের দিনে ওর কথা বাদ দিয়ে চলো আমরা পার্টি করি। সকলে হাসি মুখে এগিয়ে যেতে থাকে রিসর্টের দিকে। সবার পিছনে কৃষ আর শ্রী দুজনে দুজনের হাতটা চেপে ধরে। কৃষ স্ত্রীর চোখে চোখ রাখে। এই হাতটা কখনো ছেড়ে যেও না। কখনো যাব না। দুজনে এগিয়ে যেতে থাকে ওদের পিছু পিছু। গল্পের এই মোড়টি আপনাদের কেমন লাগছে? পরবর্তী অংশে কি হতে পারে বলে আপনাদের মনে হয়? অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। অপরিতার আজকের পর্বটি আপনাদের কেমন লাগছে তা কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের একটি মূল্যবান কমেন্ট আমাদের অনেক অনুপ্রাণিত করে। গল্পটি ভালো লেগে থাকলে এখনই একটি লাইক দিয়ে দিন। আর নিয়মিত এমন অডিও স্টোরি শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আপনার একটি লাইক আমাদের এই পরিশ্রমকে সার্থক করতে পারে, তাই ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। গল্পের এই পর্যায়ে এসে আপনার কি মনে হচ্ছে? ঘটনাটি কোন দিকে মোড় নিতে পারে? আপনাদের মতামত নিচে কমেন্টে লিখে জানান। আর যারা এখনও আমাদের অডিও স্টোরি বাড়ি পরিবারে যোগ দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। তবে চলুন কথা না বাড়িয়ে গল্পের বাকি অংশটুকু শুনে নেওয়া যাক। কি অপেক্ষা করছে এরপর? চলুন শুনে নিই। গ্যাংটক থেকে ওরা বাড়ি ফিরতে সকলের স্মৃতি ফিরে আসার খুশিতে আত্মহারা হয়ে যায়। আর তার খুশিতেই রাতে একদিন সকলের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। আর সেই ডিনারের অনেক পর স্ত্রী নিজের হাতে রান্না করে, সকলের বারণ অগ্রাহ্য করে। সকলে হাত চেটে চেটে স্ত্রীর হাতের রান্না খায়। রাতের সব কাজ শেষ করে শ্রী ঘরে আসতে দেখে ঘরটা ভীষণ মায়াবী লাগছে। চারিপাশে ছোট ছোট মোমবাতি, তার সাথে লাল গোলাপ ছড়িয়ে আছে বিছানায়। টেবিলে একটা রোমান্টিক গান প্লে করে দেয় হোম থিয়েটারে। শ্রী অবাক চোখে এদিক ওদিক তাকিয়ে দেখতে দেখতে সামনে এগিয়ে গেলে পিছন থেকে ওকে টেনে জড়িয়ে ধরে। শ্রী বুঝতে পারে এটা কৃষ ছাড়া আর কেউই হতে পারে না। শ্রী বলে, কি হচ্ছে এসব? শ্রী। কৃষ স্ত্রীর ঘাড়ে মুখ ডুবিয়ে দেয়। বিয়ের পরের যে স্পেশাল রাতটা আমাদের মধ্যে আসেনি, সেই রাতটা। শ্রী লাজুক হেসেও নিজেকে সামলে নিয়ে বলে, এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? কিচ্ছু বাড়াবাড়ি হচ্ছে না। কৃষ স্ত্রীকে নিজের দিকে ঘোরায়। বরং একদম ঠিকঠাকই হচ্ছে। বাইরে শুনতে পাচ্ছ মেঘের গর্জন? শুনতে পাচ্ছি। শ্রী বারান্দার দরজা দিয়ে বাইরের আকাশে তাকিয়ে আনমনে বলে, বড় মধুর লাগছে ডাকটা। হঠাৎ শ্রীকে অবাক করে কৃষ ওকে কোলে তুলে নেয়। আচমকা এমন হওয়াতে শ্রী ভ্যাবাচাকা খেয়ে যায়। আরে কি করছো? কি করছি না? কৃষ ঠোঁটের কোণে দুষ্টু হাসি ফুটিয়ে তোলে। এবার কিছু একটা করব। বলতে বলতে স্ত্রীকে এগিয়ে নিয়ে যায় বিছানার দিকে। গল্পের এই মোড়টি আপনাদের কেমন লাগছে? পরবর্তী অংশে কি হতে পারে বলে আপনাদের মনে হয়? অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। অপরিতার আজকের পর্বটি আপনাদের কেমন লাগছে তা কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের একটি মূল্যবান কমেন্ট আমাদের অনেক অনুপ্রাণিত করে। গল্পটি ভালো লেগে থাকলে এখনই একটি লাইক দিয়ে দিন। আর নিয়মিত এমন অডিও স্টোরি শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আপনার একটি লাইক আমাদের এই পরিশ্রমকে সার্থক করতে পারে, তাই ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। গল্পের এই পর্যায়ে এসে আপনার কি মনে হচ্ছে? ঘটনাটি কোন দিকে মোড় নিতে পারে? আপনাদের মতামত নিচে কমেন্টে লিখে জানান। আর যারা এখনও আমাদের অডিও স্টোরি বাড়ি পরিবারে যোগ দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। তবে চলুন কথা না বাড়িয়ে গল্পের বাকি অংশটুকু শুনে নেওয়া যাক। কি অপেক্ষা করছে এরপর? চলুন শুনে নিই। 1 মাস পরে সূর্যের প্রথম আলো ঘরের মেঝে পড়তেই স্ত্রীর পা বিছানা থেকে মেঝে পড়ল। কোনো দিকে না তাকিয়ে সোজা চলে যায় ওয়াশরুম। স্নান করে বাইরে বেরিয়ে আসে লাল পাড় সাদা শাড়ি পরে। ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে নিচে যেতে মৃণালিনী ওকে দেখে বলে, তুই তৈরি? শ্রী মৃদু স্বরে উত্তর দেয়, ঠাকুর মশাই এলেন বলে আমার সাথে চল, সব আয়োজনগুলো একবার দেখে শুনে নিবি। শ্রী মৃণালিনীর সাথে সাথে এগিয়ে যায় ঠাকুর ঘরের দিকে। বেলা 12টা বাজতে ঠাকুর মশাই স্ত্রীকে নির্দেশ দেন, এবার তোমাকে কাজে বসতে হবে মা।
স্ত্রী মাথা নেড়ে সম্মতি জানিয়ে আসনে বসে। বোসবাড়ির উঠোনের চারিপাশে বসে আছে বাড়ির বাকি সদস্যরা। আজ সহেলির বাৎসরিক। গত বছর এমন সময় সকলকে কাঁদিয়ে ইহলোকের মায়া ত্যাগ করে পরলোক গমন করেছেন সহেলি। স্ত্রীর মৃত্যুটা কোনোভাবে মেনে নিতে পারেননি তিনি। দিনের পর দিন না খেয়ে খেয়ে শরীর দুর্বল হয়ে যেতে থাকে। মারা যাওয়ার 6 মাস আগে কৃষ এক প্রকার জোর করে এ বাড়িতে এনে রাখে, কিন্তু ততদিনে শরীর একদম ভেঙে গিয়েছিল। তাই আর শেষ রক্ষা করা সম্ভবপর হয় না ডাক্তারের কাছে। শ্রী ঠাকুরমশাইয়ের কথা মতো কাজ করতে শুরু করে। উঠোনের মাঝে বাধাই করা শহরের একটা হাসি মুখের ছবি, তাতে পরানো তাজা জুঁইফুলের মালা। একটা একটা নিয়ম পালন করে সুষ্ঠুভাবে কাজ সম্পন্ন হয়। ঠাকুরমশাই স্ত্রীকে নির্দেশ দেন, এই পিণ্ডগুলো জলে বিসর্জন দিয়ে জলে ডুব দিয়ে স্নান করে আসবে কেমন, তারপর বাড়ি ফিরবে। স্ত্রী ওনার কথা মতো সব কাজ করে এবং সব গুছিয়ে সামনে এগিয়ে যেতে শুরু করলে হঠাৎ ওর মাথাটা ঘুরে যায়, আর স্ত্রীর হাত থেকে পিণ্ড ভর্তি কলা পাতাটা পড়ে যেতে গেলে কৃষ দৌড়ে গিয়ে ধরে ফেলে। কৃষ চিন্তিত গলায় বলে, তুমি ঠিক আছো? স্ত্রীর চোখের সামনে থেকে অন্ধকার পর্দাটা সরে যেতে ও ক্ষীণ স্বরে বলে, ঠিক আছে চলো আমি তোমার সাথে যাচ্ছি। সকলে ভাবে নিশ্চয়ই উইকনেস থেকে এমনটা হয়েছে, তাই কেউ আর বিশেষ গুরুত্ব দেয় না। কৃষ স্ত্রীকে ধরে নিয়ে গিয়ে বাকি কাজটা শেষ করে। গল্পের এই মোড়টি আপনাদের কেমন লাগছে? পরবর্তী অংশে কি হতে পারে বলে আপনাদের মনে হয়? অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। অপরিতার আজকের পর্বটি আপনাদের কেমন লাগছে তা কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের একটি মূল্যবান কমেন্ট আমাদের অনেক অনুপ্রাণিত করে। গল্পটি ভালো লেগে থাকলে এখনই একটি লাইক দিয়ে দিন, আর নিয়মিত এমন অডিও স্টোরি শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আপনার একটি লাইক আমাদের এই পরিশ্রমকে সার্থক করতে পারে, তাই ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। গল্পের এই পর্যায়ে এসে আপনার কি মনে হচ্ছে? ঘটনাটি কোন দিকে মোড় নিতে পারে? আপনাদের মতামত নিচে কমেন্টে লিখে জানান। আর যারা এখনও আমাদের অডিও স্টোরি বাড়ি পরিবারে যোগ দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। তবে চলুন কথা না বাড়িয়ে গল্পের বাকি অংশটুকু শুনে নেওয়া যাক। কি অপেক্ষা করছে এরপর? চলুন শুনে নিই। রাতের খাবার টেবিলে সকলে খেতে বসেছে। মৃণালিনী স্ত্রীকে বলে, এই স্ত্রী, রান্নাঘর থেকে মাছের ঝোলের বাটিটা একটু নিয়ে আয় তো মা। স্ত্রী হাসি মুখে সেটা আনতে গিয়ে বাটির মুখের ঢাকা খুলতেই ঝোলের মধ্যে মাছের গন্ধে ওর গা গুলিয়ে ওঠে। সকলে তো বেশ অবাক হয়ে যায়। স্ত্রীর খাওয়াতে তেমন রুচি নেই। সেই রাতে স্ত্রী না খেয়েই ঘুমিয়ে পড়ে। দেখতে দেখতে স্ত্রীর এই প্রবলেমটা বাড়তে থাকে। বাড়ির সকলে বলা বলি করে ডাক্তার দেখানোর কথা, কিন্তু স্ত্রী রাজি হয় না। একদিন সন্ধ্যায় স্ত্রী শরীরের সব সিমটমগুলোর কথা মনে করে ভাবে, এগুলো তো সব প্রেগন্যান্সির সিমটম। তবে কি আমি? স্ত্রী আনন্দে আত্মহারা হয়ে দৌড়ে গিয়ে দাঁড়ায় আয়নার সামনে। ওর চোখ দুটো আনন্দে চিকচিক করে ওঠে। ভালোভাবে নিজেকে পর্যবেক্ষণ করে। স্ত্রী নিজে একজন ডাক্তার, তার উপর মেয়ে। নিজের শরীরের পরিবর্তনগুলো খুব ভালোভাবে সে বুঝতে শুরু করেছে। ইতিমধ্যে কৃষ চলে আসে ঘরে। স্ত্রী আয়নার সামনে থেকে সরে আসে তাড়াতাড়ি। মনে মনে ভাবে, আগে আমি শিওর হই, তারপর তোমাকে সুখবরটা দেব কৃষ। স্ত্রীর মুখে আনন্দের হাসি, তবে এই হাসি কৃষের অলক্ষ্যে থেকে যায়। কৃষ নিজের মনেই চলে যায় ওয়াশরুমে। গল্পের এই মোড়টি আপনাদের কেমন লাগছে? পরবর্তী অংশে কি হতে পারে বলে আপনাদের মনে হয়? অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। অপরিতার আজকের পর্বটি আপনাদের কেমন লাগছে তা কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের একটি মূল্যবান কমেন্ট আমাদের অনেক অনুপ্রাণিত করে। গল্পটি ভালো লেগে থাকলে এখনই একটি লাইক দিয়ে দিন, আর নিয়মিত এমন অডিও স্টোরি শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আপনার একটি লাইক আমাদের এই পরিশ্রমকে সার্থক করতে পারে, তাই ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। গল্পের এই পর্যায়ে এসে আপনার কি মনে হচ্ছে? ঘটনাটি কোন দিকে মোড় নিতে পারে? আপনাদের মতামত নিচে কমেন্টে লিখে জানান। আর যারা এখনও আমাদের অডিও স্টোরি বাড়ি পরিবারে যোগ দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। তবে চলুন কথা না বাড়িয়ে গল্পের বাকি অংশটুকু শুনে নেওয়া যাক। কি অপেক্ষা করছে এরপর? চলুন শুনে নিই। পরদিন স্ত্রী সকাল সকাল কিটে টেস্ট করে এবং রিপোর্ট হয় পজিটিভ। স্ত্রীর যেন নাচতে ইচ্ছে হয়। ও বাইরে এসে দেখে কৃষ ঘুমিয়ে আছে। কায়দা করে স্ত্রী কিটটা রেখে দেয় কৃষের দিকে টেবিলের ওপর, যেখান থেকে রোজ সকালে কৃষ তার ফোনটা নেয়। যথারীতি নিজের সময়ে কৃষ ঘুম থেকে উঠে পড়ে এবং টেবিলের দিকে না তাকিয়ে ফোনটা হাতে তুলে নেয়। স্ত্রী ঘরের মধ্যে ঘোরাফেরা করতে থাকে। কতক্ষণে কৃষ ওটা দেখবে, কিন্তু কৃষ সেদিকে না তাকিয়ে নিজের ফোন চেক করে ওয়াশরুমে চলে যায়। স্ত্রীর এই প্ল্যানটাও ফেল হয়ে যায়। পরবর্তীতে স্ত্রী কিটটা রাখে ড্রেসিং টেবিলের ওপর, যেখান থেকে কৃষ প্রতিদিন চিরুনি নেয়।
সেদিকেও কৃষ না তাকিয়ে চিরুনি দিয়ে চুল আঁচড়াতে থাকে। স্ত্রীর এই প্ল্যানটাও ফেল হয়। এবার স্ত্রীর ভীষণ রাগ হয়, মনে হয় সব ভেঙে ফেলবে। শেষ পর্যন্ত স্ত্রী ক্রিসের প্যাক করা টিফিনের মধ্যে কিটটা পাঠিয়ে দেয় এবং বারবার ক্রিসকে অফিস টাইমে ফোন করে জিজ্ঞেস করতে থাকে টিফিন খেয়েছে নাকি, কিন্তু ক্রিস বারবার উত্তর দেয় যে সে খুব বিজি। স্ত্রীর মাথা গরম হতে শুরু করে, চোখ ফেটে কান্না বেরিয়ে আসে। সন্ধ্যায় ক্রিস ঘরে ফিরে দেখে ঘরের আলো নিভিয়ে স্ত্রী বসে আছে বারান্দায় অন্ধকারে। ক্রিস ওর কাছে এগিয়ে গিয়ে স্বাভাবিক গলায় বলে, এভাবে এখানে বসে আছো কেন? ধর। স্ত্রী কৃষের কথায় উত্তর না দিয়ে ওখান থেকে চলে যেতে শুরু করে এবং কৃষ তখন ওর হাতটা ধরে নেয়। ছাড়ো আমাকে। মানে? ক্রিস অবাক হয়ে বলে ওঠে, তুমি তুমি কাঁদছো? স্ত্রী কিছু না বলে চুপ করে থাকে। ক্রিস পুনরায় স্ত্রীকে জিজ্ঞেস করে, কি হয়েছে? বলবে তো কি হয়েছে? না বললে কি করে বুঝবো আমি? তুমি তুমি আমাকে একটু বোঝো না। স্ত্রী এবার কৃষের উপর ঝাঁপিয়ে পড়ে, সব রাগ উগড়ে দেয়। তোমার কাছে আমার কোনো গুরুত্ব নেই, তুমি শুধু নিজের কথা ভাবো, নিজের জগতে থাকো, আমাকে নিয়ে তোমার কোনো চিন্তা নেই। স্ত্রী এক টানা কথাগুলো বলে হাঁপাতে থাকে। ক্রিসের ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে ওঠে। ঘরের লাইটটা জ্বালিয়ে হাতের একগুচ্ছ গোলাপটা এগিয়ে দেয় ওর দিকে। তবে এটা কার কথা ভেবে এনেছি? জানি না যত। স্ত্রী রাগ দেখিয়ে কথাটা বলে। স্ত্রীর এই রাগ দেখানো দেখে ক্রিস হেসে ফেলে। আমার বেবির মায়ের জন্য তো? কথাটা শুনে স্ত্রী অবাক হয়ে যায়। ও বিস্মিত কণ্ঠে বলে, কখন জানলে তুমি? কাল যখন মেডিকেল শপ থেকে কিটটা এনেছিলে তখন থেকেই। আমি একজন ডাক্তার আফটার অল। তোমার সিমটম দেখে আমি এমনি বুঝতে পেরে গিয়েছিলাম তুমি প্রেগনেন্ট। আর আজ সকালেই আমি টেবিলের উপর কিটটা দেখেছিলাম, কিন্তু তাও না দেখার ভান করেছিলাম। সব শুনে স্ত্রী ভীষণ রেগে গিয়ে ক্রিসের বুকে আঘাত করতে থাকে। ক্রিস স্ত্রীকে নিজের সাথে জড়িয়ে ধরে। পাগলি একটা, এত উত্তেজনা এখন ভালো না। তুমি যে এভাবে চেঁচামেচি করছিলে এতে তোমারই তো ক্ষতি হতো। তোমার জন্য তো, তুমি একটা পাজি লোক। বুঝলাম, এবার তো বাড়িতে জানাতে হবে কথাটা। স্ত্রী মাথা নাড়ে। দুজনে মিলে এগিয়ে যায় ঘরের বাইরের দিকে। বাড়ির সকলে খবরটা জেনে একদম আনন্দে আত্মহারা হয়ে যায়। কত বছর পর আবার এ বাড়িতে বাচ্চার কান্না শোনা যাবে, হাসির আওয়াজ শোনা যাবে। মৃণালিনী ভগবানের কাছে মাথা নত করে। ঠাকুর, ঠাকুর, এতদিনে তুমি আমার পরিবারটাকে সম্পূর্ণ করলে ঠাকুর। সকলে স্ত্রীকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। গল্পের এই মোড়টি আপনাদের কেমন লাগছে? পরবর্তী অংশে কি হতে পারে বলে আপনাদের মনে হয়? অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। অপরিতার আজকের পর্বটি আপনাদের কেমন লাগছে তা কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের একটি মূল্যবান কমেন্ট আমাদের অনেক অনুপ্রাণিত করে। গল্পটি ভালো লেগে থাকলে এখনই একটি লাইক দিয়ে দিন। আর নিয়মিত এমন অডিও স্টোরি শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আপনার একটি লাইক আমাদের এই পরিশ্রমকে সার্থক করতে পারে, তাই ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। গল্পের এই পর্যায়ে এসে আপনার কি মনে হচ্ছে? ঘটনাটি কোন দিকে মোড় নিতে পারে? আপনাদের মতামত নিচে কমেন্টে লিখে জানান। আর যারা এখনও আমাদের অডিও স্টোরি বাড়ি পরিবারে যোগ দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। তবে চলুন কথা না বাড়িয়ে গল্পের বাকি অংশটুকু শুনে নেওয়া যাক। কি অপেক্ষা করছে এরপর? চলুন শুনে নিই। 6 মাস পরে, এই কয়েকটা মাস সকলে ভালোবাসা, যত্নে, আদরে ভরিয়ে দিয়েছে স্ত্রীকে। কৃষ যে এতটা দায়িত্ববান হতে পারে সেটা স্ত্রী কল্পনাও করতে পারেনি। সকলে এক প্রকার তুলোই মুড়ে রেখেছে স্ত্রীকে। আজ স্ত্রীর 7 মাসের 7 ভক্ষণের দিন। গতকাল অমিয় আর ইন্দিরা কলকাতায় উপস্থিত হয়েছে মেয়ের এমন স্পেশাল একটা দিনের জন্য। এছাড়াও বাড়ির মেয়ে, জামাই, নাতি নাতনিরাও সকলেই এসে উপস্থিত হয়েছে। বাড়িতে একটা উৎসবের আমেজ তৈরি হয়েছে। এত মানুষের কোলাহল, হাসি, গল্প, আড্ডা বাড়িটাকে একেবারে ভরিয়ে তুলেছে। সকালে স্ত্রী ঘুম চোখ খুলতেই দেখে ক্রিস হাসি মুখে ওর মুখের দিকে তাকিয়ে রয়েছে। স্ত্রী চোখ দুটো প্রসারিত করতেই ক্রিস বলে ওঠে, গুড মর্নিং মাই ডিয়ার ওয়াইফ। স্ত্রী ধীরে ধীরে বিছানায় উঠে বসতে শুরু করলে ক্রিস ওকে হেল্প করে আর পিঠে বালিশটা দিয়ে দেয়। বসো। কবে যে তোমার এই পাগলামিগুলো বন্ধ হবে বলো তো? পাগলামি কেন বলো তো? ক্রিস স্ত্রীর হাতটা নিজের হাতের মধ্যে নেয়। তোমাকে আমার এই পাগলামিটা, এই কেয়ার করাটা ভালো লাগছে না? সেটা তো বলিনি। কৃষের কথায় অভিমানের সুর। স্ত্রী সেটা স্পষ্ট বুঝতে পারে। কেয়ার তো ভালো লাগছে, কিন্তু তুমি যে এই কাজকর্ম ফেলে আমার জন্য বসে আছো, এটা তো আমার ভালো লাগছে না। তাই? ক্রিস স্ত্রীর হাতের পাতায় ঠোঁট ছোঁয়ায়। কিন্তু আমার তাতে তো কোনো অসুবিধা হচ্ছে না। স্ত্রী কিছু বলতে যাবে তার আগেই হঠাৎ কিছু একটা অনুভব করে ও থমকে যায়। স্ত্রীকে হঠাৎ করে থমথমে হয়ে যেতে দেখে ক্রিস চিন্তিত হয়ে ওঠে।
কি হলো? স্ত্রীর সাথে সাথে কৃষের হাতটা নিয়ে নিজের পেটের উপর রেখে এক্সাইটেড হয়ে বলে, ফিল ইট। কৃষ হাতটা রেখে একটু শান্ত হতেই বুঝতে পারে স্ত্রী আসলে কি বলতে চাইছে। ও আনন্দ মিশ্রিত গলায় বিস্মিত চোখে বলে, ক্লিক করছে। শ্রী চওড়া হাসি হেসে মাথা নাড়ায়। দুজনে তাদের জীবনের নতুন এক অনুভূতির মুহূর্তটা উপভোগ করতে থাকে। গল্পের এই মোড়টি আপনাদের কেমন লাগছে? পরবর্তী অংশে কি হতে পারে বলে আপনাদের মনে হয়? অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। অপরিতার আজকের পর্বটি আপনাদের কেমন লাগছে তা কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের একটি মূল্যবান কমেন্ট আমাদের অনেক অনুপ্রাণিত করে। গল্পটি ভালো লেগে থাকলে এখনই একটি লাইক দিয়ে দিন, আর নিয়মিত এমন অডিও স্টোরি শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আপনার একটি লাইক আমাদের এই পরিশ্রমকে সার্থক করতে পারে, তাই ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। গল্পের এই পর্যায়ে এসে আপনার কি মনে হচ্ছে? ঘটনাটি কোন দিকে মোড় নিতে পারে? আপনাদের মতামত নিচে কমেন্টে লিখে জানান। আর যারা এখনও আমাদের অডিও স্টোরি বাড়ি পরিবারে যোগদাননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। তবে চলুন কথা না বাড়িয়ে গল্পের বাকি অংশটুকু শুনে নেওয়া যাক। কি অপেক্ষা করছে এরপর? চলুন শুনে নিই। স্ত্রী খুব সুন্দর করে সেজে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামতে থাকে। স্ত্রীর একটা হাত কিয়ারার হাতে আর আরেকটা হাত কিঙ্কিনির হাতে। সামনে তাকাতেই স্ত্রীর চোখ আটকায় কৃষের চোখে। দুজন দুজনের চোখে চোখ পড়তেই কিছুক্ষণের জন্য যেন মুহূর্তটা থমকে যায়। সেটা সকলেই খেয়াল করে। কিয়ারা স্ত্রীর কানে কানে মজা করে বলে, দাদা ভাই, তোরই শ্রী, ওভাবে দেখার কিছু নেই। স্ত্রী স্বাভাবিকভাবে কৃষের থেকে চোখ সরিয়ে কিয়ারার দিকে তাকিয়ে হেসে বলে, আর অন্য কারো হওয়ার চান্সও নেই। তোমার দাদা ভাই বুড়ো হয়ে গেছে। পাশ থেকে কিঙ্কিনি বলে, কিন্তু সেই বুড়োর দিক থেকেই তো আমাদের এই সুন্দরীর চোখ সরছে না। কিঙ্কিনির কথা শুনে স্ত্রীর ভীষণ হাসি পায়। ওরা যখন একে অপরের সাথে কথা বলতে ব্যস্ত তখন মৃণালিনী তাড়া নিয়ে বলে, আরে গল্প পরে করবি, এখন তাড়াতাড়ি নেমে আয় তোরা, শুভক্ষণ না হলে পেরিয়ে যাবে। এই ছোট, অহনা, তোমরা সব আয়োজন রেডি করেছো তো? হ্যাঁ বড় মামি, সব আয়োজন একদম তৈরি, এবার শুধু স্ত্রীর বসার অপেক্ষা। ধীরে ধীরে স্ত্রী এগিয়ে আসে সামনের দিকে। স্ত্রীকে দেখে ইন্দিরা ওর কড়ি আঙুল কামড়ে হাসি মুখে বলে, কারোর নজর না লাগে। স্ত্রী ইন্দিরাকে জড়িয়ে ধরে। একে একে সকলের আশীর্বাদ নিয়ে বসে পড়ে আসনে। তারপর শুরু হয় সাধের অনুষ্ঠান। স্ত্রীর পছন্দের রকমারি খাবার সাজিয়ে দেয়া হয় ওর সামনে। আর সেখানে থেকে একটু একটু খাবার নিয়ে কুটু আর কুহু খাইয়ে দিতে থাকে স্ত্রীকে। সেখানেই দুজনের রেষারেষি, কে আগে খাওয়াবে। কুটু বলে, আমি বড়, তাই আমি আগে মামিয়াকে খাওয়াবো। না না, কুহু তালে তাল দিয়ে বলে, আমি ছোট, তাই আমি আগে খাওয়াবো জেম্মাকে। ওদের ঝগড়া দেখে সকলের মুখেই হাসি ফুটে ওঠে। স্ত্রী দুই খুদের ঝগড়া থামাতে বলে, ঠিক আছে ঠিক আছে, আমি দুজনের হাত থেকেই একসাথে খাবো, এবার হবে তো? দুজনেই খুশি হয়ে বলে, হ্যাঁ। স্ত্রী হাঁ করতে দুজনে একসাথে স্ত্রীর মুখে খাবার তুলে দেয়। আর সেই মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করে কৃষ। এত মিষ্টি মুহূর্ত কি হাতছাড়া করা যায়? গল্পের এই মোড়টি আপনাদের কেমন লাগছে? পরবর্তী অংশে কি হতে পারে বলে আপনাদের মনে হয়? অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। অপরিতার আজকের পর্বটি আপনাদের কেমন লাগছে তা কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের একটি মূল্যবান কমেন্ট আমাদের অনেক অনুপ্রাণিত করে। গল্পটি ভালো লেগে থাকলে এখনই একটি লাইক দিয়ে দিন, আর নিয়মিত এমন অডিও স্টোরি শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আপনার একটি লাইক আমাদের এই পরিশ্রমকে সার্থক করতে পারে, তাই ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। গল্পের এই পর্যায়ে এসে আপনার কি মনে হচ্ছে? ঘটনাটি কোন দিকে মোড় নিতে পারে? আপনাদের মতামত নিচে কমেন্টে লিখে জানান। আর যারা এখনও আমাদের অডিও স্টোরি বাড়ি পরিবারে যোগদাননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। তবে চলুন কথা না বাড়িয়ে গল্পের বাকি অংশটুকু শুনে নেওয়া যাক। কি অপেক্ষা করছে এরপর? চলুন শুনে নিই। 2 মাস পর ওটির বাইরে চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে কৃষ, দৈপায়ন, কিয়ারা। সন্ধ্যে থেকে স্ত্রীর হঠাৎ পেইন শুরু হয়েছে। এখনো স্ত্রীর ডক্টরের দেওয়া ডেটের 1 সপ্তাহ দেরি আছে, কিন্তু তার আগেই এমনটা হয়েছে। সেই জন্য কৃষ তাড়াতাড়ি স্ত্রীকে নিয়ে হসপিটালে চলে আসে। এখানে এসে ডক্টর সব রিপোর্ট দেখে বলেন আজই সি সেকশন করতে হবে। কিয়ারা হসপিটালেই ছিল, আর দৈপায়নকে ফোন করতে ও চলে এসেছে। সকলের মধ্যে ভীষণ উত্তেজনা কাজ করছে। বাড়ি থেকেও বারবার সকলের ফোন আসছে। সকলে 1 সপ্তাহ পর রেডি ছিল, কিন্তু
হঠাৎ আজ এমন হওয়াতে সকলে ঘাবড়ে গেছে। একটু একটু করে সময় যেতে থাকে আর কৃষের বুকের ভিতর হাতুড়ি পেটের শব্দটা ক্রমশ বাড়তে থাকে। বেশ কিছুক্ষণ পরে সকলকে চমকে একটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। কৃষের হৃৎপিণ্ডটা অল্প সময়ের জন্য বেড়ে গিয়েছিল। দৈপায়ন কিয়ারা দুজনের মুখেই হাসি ফুটে ওঠে। দৈপায়ন এসে কৃষকে জড়িয়ে ধরে। কংগ্রাচুলেশন ক্রিশ। কৃষ মুখের সামনে হাসলেও ওর মনে স্ত্রীকে নিয়ে টেনশন চলতে থাকে। কিছুক্ষণ পরে একজন নার্স বাইরে এসে হাসি মুখে বলেন, ডক্টর বোস, আপনার একটা ফুটফুটে মেয়ে হয়েছে। সেটা শুনে কৃষ আনন্দে আত্মহারা হয়ে যায়। কিন্তু পর মুহূর্তে নিজের মুখের হাসিটা মিলিয়ে গিয়ে জিজ্ঞেস করে, শ্রীনিকা কেমন আছে নার্স? বাচ্চা এবং বাচ্চার মা দুজনেই ভালো আছেন। কিছুক্ষণের মধ্যেই নর্মাল বেডে দেওয়া হলে আপনারা দেখা করতে যেতে পারেন। সকলের মুখে চওড়া হাসি। কিয়ারা আর দৈপায়ন একের পর এক সকলকে ফোন করে জানাতে থাকে এই খুশির খবর। গল্পের এই মোড়টি আপনাদের কেমন লাগছে? পরবর্তী অংশে কি হতে পারে বলে আপনাদের মনে হয়? অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। অপরিতার আজকের পর্বটি আপনাদের কেমন লাগছে তা কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের একটি মূল্যবান কমেন্ট আমাদের অনেক অনুপ্রাণিত করে। গল্পটি ভালো লেগে থাকলে এখনই একটি লাইক দিয়ে দিন। আর নিয়মিত এমন অডিও স্টোরি শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আপনার একটি লাইক আমাদের এই পরিশ্রমকে সার্থক করতে পারে, তাই ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। গল্পের এই পর্যায়ে এসে আপনার কি মনে হচ্ছে? ঘটনাটি কোন দিকে মোড় নিতে পারে? আপনাদের মতামত নিচে কমেন্টে লিখে জানান। আর যারা এখনও আমাদের অডিও স্টোরি বাড়ি পরিবারে যোগ দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। তবে চলুন কথা না বাড়িয়ে গল্পের বাকি অংশটুকু শুনে নেওয়া যাক। কি অপেক্ষা করছে এরপর? চলুন শুনে নিই। আজ শ্রী এবং নতুন সদস্যের বাড়ি ফেরার দিন। শ্রী আর তার মেয়ে বাড়ির চৌকাঠে দাঁড়াতে মৃণালিনী বরণডালা হাতে এগিয়ে আসে। বাড়িতে আবারও উৎসবের আমেজ। শ্রী আর নতুন সদস্যের গৃহপ্রবেশের সুন্দর ব্যবস্থা করা হয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে প্লে হচ্ছে মুসু হাসি দেও মালাই লাই মুসু মুসু হাসি দেও জরা মুস্কুরা দে। শারীরিক কষ্ট থাকলেও শ্রী সকলের খুশিতে ভীষণ খুশি হয়। আর ওর এই খুশিটা ডাবল হয়ে যায় যখন দেখে তাদের নাতনির মুখ দেখতে সব কাজ ফেলে অমিয় আর ইন্দিরা আবারও ছুটে এসেছে। ইন্দিরা আর অমিয় এগিয়ে গিয়ে স্ত্রীকে জড়িয়ে ধরে। স্ত্রীর চোখে জল চলে আসে। ও কান্না জড়ানো গলায় বলে, তোমরা আমার বাবা মায়ের অভাবটা পূরণ করে দিয়েছো। অমিয় আর ইন্দিরা একসাথে বলে ওঠে, আর তুই আমাদের মেয়ে। ওদের এমন খুশির মুহূর্ত দেখে সকলের চোখে জল চলে আসে। সকলে আবারও আনন্দে মেতে ওঠে। সকলে নতুন সদস্যকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লে কৃষ দেখে শ্রী একদম ফাঁকা আছে। কৃষ ওর কাছে এগিয়ে গিয়ে আনন্দ মিশ্রিত গলায় বলে, নাও উই আর কমপ্লিট। শ্রী হাসি মুখে কৃষের দিকে তাকায়। দুজনে দুজনের চোখে হারিয়ে যায় ঠিক প্রথম প্রেমে পড়ার মতো করে। আপনারা শুনছিলেন গল্প আশ্রিতা। মূল গল্পটির রচয়িতা অনামিকা ঘোষ। অডিও রূপান্তরে অরিজিৎ দাস। গল্প পাঠে ছিলেন কৃত্তিক ও সঞ্চয়িতা। প্রতিলিপির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। এইরকম নানান ধরনের গল্প শুনতে প্রতিলিপি FM এর সঙ্গে থাকুন। আজকের মতো এখানেই শেষ হলো অপরিতার 21তম পর্ব। গল্পের এই মোড় কি আপনারা আগে থেকে আন্দাজ করতে পেরেছিলেন? গল্পের প্রধান চরিত্র আজ যে পরিস্থিতির সম্মুখীন হলো, আপনার জায়গায় থাকলে আপনি কি করতেন? আপনাদের মূল্যবান মতামত, অনুভূতি আর ছোট ছোট সব ভাবনা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। বিশ্বাস করুন, আপনাদের প্রতিটি কমেন্ট আমি নিজে খুব মন দিয়ে পড়ি এবং আপনাদের সেই ভালোবাসাগুলোই আমাকে রাত জেগে নতুন নতুন স্ক্রিপ্ট লেখার আর কাজ করার অফুরন্ত শক্তি যোগায়। যদি আজকের এই পর্বটি আপনার মনের কোণে একটুও জায়গা করে নিতে পারে, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার একটি লাইক আমাদের এই পরিশ্রমকে সার্থক করে তোলে। আর যারা আপনার মতোই অডিও গল্প শুনতে ভালোবাসেন, তাদের সাথে গল্পটি শেয়ার করে দিন, যাতে আমাদের এই ছোট্ট অডিও স্টোরি বাড়ি পরিবার আরও বড় হয়ে উঠতে পারে। পরবর্তী অর্থাৎ 22তম পর্বে কি হতে চলেছে? রহস্য কি আরও ঘনীভূত হবে নাকি সব জট খুলে যাবে? সেই রোমাঞ্চকর পর্বটি সবার আগে শুনতে আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তবে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন আর এভাবেই শুনতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল অডিও স্টোরি বাড়ি। ধন্যবাদ।